गिरा अभी यहाँ पे आके, वो देखे आग लगी हुई। खैर असर 11-22 वाला रहो इंशाल्लाह। মধ্যরাত পেরোতেই একেবারে চমকে দেওয়ার মতো কিছু দৃশ্য সামনে এসেছে। খবর অনুযায়ী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একের পর এক ড্রোন হামলা হয়েছে। শহরের আকাশে হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ, আর সেই শব্দে পুরো দেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এবং বিশৃঙ্খলা। রিপোর্ট বলছে আফগানিস্তানের তালিবান যোদ্ধারা পাকিস্তানের একাধিক বড় শহরকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে। বিভিন্ন জায়গায় প্রবল বিস্ফোরণের খবর আসছে, আর প্রাথমিক তথ্য অনুযায়ী অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। শুধু সাধারণ এলাকা নয়, দাবি করা হচ্ছে যে কিছু সামরিক ঘাঁটিও এই হামলার টার্গেটে ছিল। ফলে পরিস্থিতি এখন অনেকটা উত্তেজনাপূর্ণ। অনেক বিশ্লেষক বলছেন বর্তমানে পাকিস্তানের ভেতরে যে ধরনের অস্থিরতা ও ধ্বংসের চিত্র দেখা যাচ্ছে তা এতটাই বড় যে অনেকেই তুলনা করছেন ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের থেকেও এই মুহূর্তে পাকিস্তানের পরিস্থিতি বেশি ভয়াবহ মনে হচ্ছে। তাহলে হঠাৎ করে এমন কি ঘটল যে পাকিস্তানের বড় বড় শহরগুলি ড্রোন হামলার আওতায় চলে এলো? কেন এই সংঘাত এত দ্রুত তীব্র হয়ে উঠল? আজ আমরা ঠিক এই ঘটনাগুলি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নেওয়া যাক পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কিছু গুরুত্বপূর্ণ ছবি এবং রিপোর্ট, যাতে বোঝা যায় এই মুহূর্তে সেখানে বাস্তবে কি ঘটছে। এখন যে খবরগুলি সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে। ইসলামাবাদ থেকে শুরু করে করাচি, লাহোর, বিভিন্ন বড় শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পুরো পাকিস্তান জুড়ে আতঙ্ক আর বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বড় প্রশ্নটা এখানেই, তালিবান আর পাকিস্তানের মধ্যে হঠাৎ করে এমন সংঘর্ষ কেন শুরু হলো? কোন এমন ইস্যু আছে যার কারণে দুই পক্ষই একে অপরের দেশে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংস রেখে আনছে? প্রথমে চলুন অফিসিয়াল রিপোর্টগুলি দেখি। পাকিস্তানি সরকারের বক্তব্য অনুযায়ী ইসলামাবাদের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন পড়েছে। এর মধ্যে রয়েছে ফৈজাবাদ, আইটি সেক্টর এবং সেক্টর 6 এর আশেপাশের অঞ্চল। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে যে আর্মি হেডকোয়ার্টার ও ক্যান্টনমেন্ট এলাকাও টার্গেট করা হয়েছে, যেখানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলাটা এতটাই আকস্মিক এবং তীব্র ছিল যে ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সামরিকভাবে বন্ধ করে দিতে হয়েছিল। পরে অবশ্য পাকিস্তান সরকার জানায় যে রাত প্রায় 9:30 পর আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। শুধু ইসলামাবাদ নয়, রাওয়ালপিন্ডি এলাকাতেও ড্রোন হামলার খবর এসেছে। বিশেষ করে নূর খান এয়ারবেসে বিস্ফোরণের তথ্য সামনে এসেছে। আরও একটি অত্যন্ত সংবেদনশীল জায়গার নাম উঠে এসেছে কোহাট অঞ্চল, যেখানে পাকিস্তান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করে বলে জানা যায়। রিপোর্টে বলা হচ্ছে এই এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি শহরের মধ্যেই যখন এতগুলি গুরুত্বপূর্ণ জায়গায় হামলার খবর আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এটা কি শুধু একটি বিচ্ছিন্ন আক্রমণ নাকি বড় কোনো সামরিক সংঘর্ষের শুরু। আরও জানা গেছে কিছু সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলার ঘটনাও ঘটেছে। রাওয়ালপিন্ডির দিকেও ড্রোন আক্রমণের কথা বলা হচ্ছে, যদিও লাহোরে হামলার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এখন প্রশ্নটা হলো, আফগানিস্তানের দিক থেকে হঠাৎ করে পাকিস্তানের ওপর এত বড় আক্রমণ কেন শুরু হলো? বিশ্লেষকদের মতে এর পেছনে একটি বড় কারণ রয়েছে। কয়েকদিন আগেই পাকিস্তান আফগানিস্তানের ভেতরে একাধিক এয়ার স্ট্রাইক চালিয়েছিল। সেই হামলা হয়েছিল কাবুলের উপকণ্ঠ, কান্দাহার, নাঙ্গারহার প্রদেশ এবং পাকতিকা অঞ্চলে। পাকিস্তানের দাবি ছিল তারা টিটিপি নামের জঙ্গি সংগঠনের ঘাঁটি ধ্বংস করার জন্য এই এয়ার স্ট্রাইক করেছে। কিন্তু আফগানিস্তানের দিক থেকে যে ছবি সামনে আসে সেখানে দাবি করা হয় এই হামলায় নিরীহ মানুষের জীবন, বিশেষ করে মহিলা, শিশু ও বৃদ্ধরা যারা নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিলেন তারাই নিহত হয়েছেন। এখানেই দুই পক্ষের বক্তব্য পুরোপুরি আলাদা হয়ে যায়। তালিবানের বক্তব্য হলো যে তারা নাকি শুধু স্ট্র্যাটেজিক টার্গেট বেছে আক্রমণ করছে এবং ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানায় না। তাদের দাবি যে আমরা নারী, শিশু বা নিরীহ মানুষকে হত্যা করি না, এটা পাকিস্তানি সেনাবাহিনীর কাজ। এই বক্তব্যের মাধ্যমে তালিবান আসলে পাকিস্তানের বিরুদ্ধে মরাল ও ন্যারেটিভ যুদ্ধও শুরু করেছে। এরই মধ্যে আরও একটি চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে প্রায় 4000 আত্মঘাতী হামলাকারী আফগানিস্তান থেকে পাকিস্তানের ভেতরে প্রবেশ করেছে। এই আত্মঘাতী যোদ্ধারা নাকি ঘোষণা করেছে তারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে পুরো দেশে অরাজকতা তৈরি করবে। এমনকি একটি ভিডিওর কথাও উল্লেখ করা হয়েছে যেখানে একজন আত্মঘাতী হামলাকারী ইসলামাবাদের বিখ্যাত ফয়সাল মসজিদের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয়পত্র দেখিয়ে দাবি করেছে যে সে আফগানিস্তান থেকে এসেছে এবং পাকিস্তানে আত্মঘাতী মিশনের জন্য ঢুকেছে। এইসব তথ্য মিলিয়ে বোঝা যাচ্ছে গত কয়েকদিন ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ক্রমশ বাড়ছিল, কিন্তু এখন সেটা যেন পুরোপুরি খোলামেলা যুদ্ধের রূপ নিতে শুরু করেছে। প্রশ্ন হলো, পাকিস্তান আসলে কি চায়? আফগানিস্তানের উদ্দেশ্য কি? এমন কোন সমস্যায় দুই দেশের সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে এখন সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে?
পাকিস্তানের বক্তব্য অনুযায়ী সমস্যার মূল কারণ হলো টিটিপি জঙ্গিরা আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালায়, আর সেই কারণেই পাকিস্তান দাবি করছে যে তারা ওই জঙ্গি ঘাঁটিগুলির বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের বক্তব্য একেবারেই আলাদা। তাদের দাবি পাকিস্তান বারবার আফগানিস্তানের ভেতরে ঢুকে বোমা হামলা চালাচ্ছে, যা সরাসরি তাদের দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। তাই আফগানিস্তানের বক্তব্য পরিষ্কার, যদি পাকিস্তান আমাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে আমরা চুপ করে কেন থাকব, আমরাও তাদের দেশে পাল্টা আঘাত করব। এটা হলো সামনের গল্প, যেটা দুই দেশ প্রকাশ্যে বলছে। কিন্তু অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট বলছেন এর পেছনে আরো বড় একটা ভূ রাজনৈতিক খেলা লুকিয়ে আছে। বিশ্লেষকদের মতে আসল ইস্যু হতে পারে আফগানিস্তানের বাগরাম এয়ারবেস, কারণ আমেরিকা দীর্ঘদিন ধরেই বাগরাম এয়ারবেসের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। কিন্তু সমস্যা হলো, যদি আমেরিকা সরাসরি আবার আফগানিস্তানে প্রবেশ করে তাহলে আগের মতোই বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হতে পারে। এর একটি কারণও আছে, গত কয়েক বছরে তালিবান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সংগঠিত হয়ে উঠেছে, ফলে সরাসরি সামরিক অভিযান চালানো এখন আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে কিছু বিশ্লেষক বলছেন আমেরিকা হয়তো পাকিস্তানকে সামনে রেখেই পুরো কৌশল সাজাচ্ছে, কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আর্থিক সংকটে রয়েছে, তাই IMF থেকে আর্থিক সহায়তার ওপর তারা অনেকটাই নির্ভরশীল। তাই ধারণা করা হচ্ছে আমেরিকা পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তার ইঙ্গিত দিয়ে বলছে, যদি তারা তালিবানের বিরুদ্ধে লড়াই করে এবং বাগরাম এয়ারবেসের নিয়ন্ত্রণ দখল করতে সাহায্য করে তাহলে আমেরিকাও তাদেরকে আর্থিকভাবে সমর্থন করতে পারে। অবশ্যই দাবিগুলি এখনও সরকারিভাবে প্রমাণিত নয়, তবে আঞ্চলিক বিশ্লেষকদের মতে এই নিয়ে জোর আলোচনা চলছে। এর মধ্যেই আরেকটি বড় খবর সামনে এসেছে। বলা হচ্ছে অতীতে ইসরায়েল ও আমেরিকার একটি যৌথ অপারেশন রাইজিং লায়ন চলাকালীন আমেরিকা পাকিস্তানের কাছে একটি গোপন অনুরোধ করেছিল। সেই অনুরোধ ছিল করাচি বন্দরে যে স্টার্লিং ডিভাইসগুলিকে নামানো হবে সেগুলিকে গোপনে ইরানের ভেতরে পৌঁছে দিতে হবে, কারণ পাকিস্তানের মাধ্যমে বহু বছর ধরেই বিভিন্ন ধরনের স্মাগলিং নেটওয়ার্ক চলতে থাকে। ধারণা ছিল সেই নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই এই স্যাটেলাইট ডিভাইসগুলিকে ইরানে পৌঁছে দেওয়া সম্ভব হবে। কিন্তু পরে খবর আসে স্টার্লিং সরঞ্জামের একটি বড় চালান ধরা পড়ে যায়। আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA নাকি তাদের সরকারকে জানিয়েছিল যে এই ঘটনায় পাকিস্তানি সামরিক বাহিনীর ভেতর থেকেই তথ্য ফাঁস হয়েছিল, অর্থাৎ পাকিস্তানের দিক থেকেই নাকি ইরানকে আগাম সতর্ক করা হয়েছিল, যার ফলে পুরো চালানটি ধরা পড়ে। এই ঘটনার পর থেকেই বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ওপর বেশ ক্ষুব্ধ হয়ে পড়েন। এমনকি রিসেন্ট একটি সিদ্ধান্তও আলোচনায় এসেছে। খবর অনুযায়ী পেশোয়ারে থাকা আমেরিকান কনসুলেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান অঞ্চল অত্যন্ত খনিজ সম্পদে সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। অনেক বিশ্লেষক মনে করছেন আমেরিকার আগ্রহ শুধু নিরাপত্তা বা সন্ত্রাসবাদ দমনের বিষয়ই নয়, বরং এই অঞ্চলের মিনারেল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ নিয়েও তাদের বড় কৌশল থাকতে পারে। বিশ্লেষকদের মতে যদি সত্যি এই অঞ্চলের খনিজ সম্পদ নিয়ে বড় ধরনের পরিকল্পনা থাকে তাহলে সেখানে আমেরিকার একটি কনসুলেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এমন বড় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হলে কূটনৈতিক উপস্থিতি অনেক সময় প্রয়োজন হয়। কিন্তু হঠাৎ করেই যখন পেশোয়ারের মার্কিন কনসুলেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো তখন অনেক বিশ্লেষক এটাকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের মতে এতে বোঝা যাচ্ছে যে আমেরিকা হয়তো মনে করছে পাকিস্তান পুরো বিষয়টিতে ডবল গেম খেলছে, অর্থাৎ একদিকে আমেরিকার সঙ্গে সহযোগিতার কথা বলছে, আবার অন্যদিকে ইরানের সঙ্গেও যোগাযোগ রেখে তথ্য আদান প্রদান করছে। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে এবং চাপও ক্রমশ বাড়ছে। অনেক বিশ্লেষকদের মতে এখানে যা ঘটছে সেটা হয়তো কেবল শুরু মাত্র, সামনে পরিস্থিতি আরো কমপ্লেক্স হতে পারে। এদিকে আরেকটা বড় প্রশ্ন উঠছে, পাকিস্তানে এত বড় ধ্বংসযজ্ঞ চলছে, তখন সৌদি আরব কি পাকিস্তানের পাশে দাঁড়াবে? কিন্তু বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সৌদি আরব আপাতত সরাসরি কোনো সামরিক সমর্থন দেওয়ার ইঙ্গিত দেয়নি, বরং আমেরিকা সহ একাধিক গালফ দেশ তাদের নাগরিকদের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে। এই অ্যাডভাইজারিতে বলা হয়েছে যেসব বিদেশি নাগরিক বর্তমানে পাকিস্তানে রয়েছেন তারা যেন যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে বেরিয়ে যান। সাধারণত এমন অ্যাডভাইজারি তখনই দেওয়া হয় যখন গোয়েন্দা সূত্রে সম্ভাব্য বড় সংকট বা বড় ধরনের সামরিক পরিস্থিতির আশঙ্কা থাকে। এখন এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা চলছে। একটি সম্ভাবনা হলো পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যেতে পারে যে পরে বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে, তাই আগেভাগেই সবাইকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। আরেকটি সম্ভাবনা হলো পাকিস্তান হয়তো ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে এবং সেই সংঘাতের প্রতিক্রিয়ার ইরান পাল্টা আঘাতও হানতে পারে। এই কারণেই আমেরিকা তাদের নাগরিকদের ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, যদি পরিস্থিতি এতটাই গুরুতর হয় তাহলে কেন শুধু পাকিস্তানেই এমন সতর্কতা জারি করা হচ্ছে? ভারত বা বেশিরভাগ গালফ দেশেও তো এমন কোনো কনসুলেট বন্ধ বা জরুরি
জরুরি সতর্কতা দেখা যায়নি। অনেক বিশ্লেষক বলছেন এর মানে হতে পারে পাকিস্তানকে কেন্দ্র করে বড় কোনো সামরিক বা রাজনৈতিক অপারেশন ঘটতে পারে এর মধ্যেই, অথবা পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে বিদেশি নাগরিকদের নিরাপত্তার ঝুঁকির মুখে পড়বে। এদিকে আরেকটি বড় বিষয় আলোচনায় রয়েছে, এই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়ার নজর মূলত ইরান ইসরায়েলের সংঘাতের ওপর কেন্দ্রীভূত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি পাকিস্তানে এত বড় আকারের সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞ ঘটে থাকে তাহলে কেন সেই খবর বিশ্ব মিডিয়ায় ততটা গুরুত্ব পাচ্ছে না? কিছু বিশ্লেষকদের মতে একটি কারণ হতে পারে পশ্চিমা মিডিয়ার বর্ণনা ও অগ্রাধিকার। অনেক আন্তর্জাতিক সংবাদ সংস্থা পশ্চিমা উৎস থেকে তথ্য সংগ্রহ করে এবং অনেক সময় সেই দৃষ্টিভঙ্গি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে কিছু সংঘাত বেশি প্রচার পায়, আবার কিছু যুদ্ধ তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। যাই হোক, বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে আফগানিস্তান ও পাকিস্তানের সংঘর্ষ দ্রুত আরও বড় আকার নিতে পারে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায় একের পর এক ড্রোন হামলা হয়েছে, বহু জায়গায় আগুন জ্বলছে এবং শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন আগামী সময়ে হয়তো পাকিস্তান আরও বড় কোনো যুদ্ধে জড়িয়ে যেতে পারে, অথবা আফগানিস্তানের ভেতরে বড় আকারের হামলাও চালাতে পারে। এখন এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স, স্ট্র্যাটেজি এবং বড় বড় গ্লোবাল ডেভেলপমেন্টস নিয়ে এমন অ্যানালাইসিস নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল। ধন্যবাদ।